পারে। ওকে, আমাদের সাথে যারা জয়েন করেছে, মাহমুদুর আসছে, বা আব্দুল্লাহ কাফি, আরশ, মেহনাজ, সর্বোত্তমা, সাইম, মানহা, পূর্ণতার ক্যামেরা অফ। বাকি সবারই আসলে ক্যামেরা অফ। আমরা যদি খুব একটা সমস্যা না থাকে আমাদের, আমি বলবো আই উড রিকোয়েস্ট ইউ টু টার্ন দ্য ক্যামেরা অন প্লিজ। কারণ ক্যামেরা অফ করে, আমিও যদি ক্যামেরা অফ করে ক্লাস নেই, আপনি আসলে একটু পরে বোর হয়ে যাবেন যে কি, কে ক্লাস নিচ্ছে, কি ক্লাস নিচ্ছে কিছুই তো বুঝতেছে না, এই লোক কে ক্লাস নিচ্ছে, ভূত নাকি। তো যাই হোক, তো আপনারা যদি ক্যামেরা অফ করে ক্লাস নেন, আমার তাই মনে হবে যে ভূত প্রেত মনে হয় আমার সাথে ক্লাসে জয়েন করেছে। আরেকটা সবচেয়ে বড় অসুবিধা যেটা, আমি যখন আপনাদের কোশ্চেন করি, আপনাদের ক্যামেরা অফ কিন্তু আপনারা মাথা নাড়েন। তো মাথা, ক্যামেরা অফ করে মাথা নাড়লে কি আমি দেখবো, দেখতে পারবো আদৌ আপনারা রেসপন্স করতেছেন কিনা? সো ক্লাসে রেসপন্স করাটা জরুরি। আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি, ডেফিনেটলি রেসপন্স করবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। আমি যদি কোনো কিছু না বুঝতে পারি, আপনাদের কাছ থেকে আমি শিখে নিব। ঠিক আছে? ওকে। যাদের ক্যামেরা অফ, আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যদি ক্যামেরাটা অন করা যায় তাহলে ক্যামেরাটা অন করে ফেলেন। যদি না, আসলে ক্যামেরাটা অন করার ফেলে রিকোয়েস্ট না, ইটস অ্যান, এটা একটা রুলস আমাদের ক্লাসের মধ্যে। বেসিক যে কয়টা রুলস আছে তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য রুলস। ফার্স্ট রুলস হচ্ছে আমরা ক্যামেরাটা অফ অন রাখবো সবসময়, যাতে আমি আপনাদের দেখতে পারি, আপনারা যাতে আমাকে দেখতে পারেন। সো ক্যামেরা অন করার ব্যাপারটা হচ্ছে মিউচুয়াল। সেকেন্ডলি, আমাদের কারো যদি কোনো কিছু বলার থাকে, যেহেতু বেশিরভাগই আমরা কোনো না কোনো সময় আসলে অনলাইন ক্লাস করেছি। আচ্ছা, দু একজন ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে, সেটা আলাদা বিষয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা অনলাইন ক্লাস অলরেডি করেছি, আমরা জানি এটা, যে আমাদের হ্যান্ড রেজের একটা অপশন এখানে আছে। আমরা চাইলে হ্যান্ড রেজ করে আসলে কোশ্চেন করতে পারি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন। আপনার কথা শেষ হয়ে গেলে বা আপনার কোশ্চেন শেষ হয়ে গেলে আপনি হ্যান্ড ডাউন করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা মুভ মুভ অন করবো, সামনে আগাবো আর কি। আর এছাড়া যদি কারো সমস্যা হয় যে স্যার আমি হ্যান্ড রেজ করতে পারছি না, আপনি সরাসরি মাইক অন করে কথা বলতে পারেন। আমি চেষ্টা করবো আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে। দেন এগেন, আমাদের যেহেতু আজকে ম্যাথ ক্লাস, সুতরাং আপনাদের প্রিপারেশনের শেষ মুহূর্ত হিসেবেই আমাদের ম্যাথ ক্লাসটা। আমি যতটুকু না অঙ্ক আমি করব, তার চেয়ে বেশি হচ্ছে আমি আপনাদেরকে অঙ্ক করতে দিব। সুতরাং সবারই খাতা কলম সামনে থাকা উচিত, যাতে আপনি করতে পারেন। মুখে মুখে অঙ্ক করা না, খাতা কলমে অঙ্ক করা, কারণ বৃত্তি পরীক্ষা আপনি মুখে মুখে অ্যান্সার দিবেন না, তাই না? সুতরাং খাতা কলমে যদি আপনি অঙ্কটা করতে পারেন, সেই কারণে অ্যাটলিস্ট একটা কলম আর খাতা সামনে রাখেন, যাতে করে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটা যেন আপনি চাইলেই খাতাতে খুব কুইকলি সলভ করে ফেলতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুলস রেগুলেশনস। যারা আমাকে চিনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের জন্য এই হচ্ছে আমার ছোট করে পরিচয়। আমি কাজী গোলাম মাহবুব, এক্স গ্রেড, কুমিল্লা গ্রেড কলেজ, 2009 to 2015। এরপর আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, চুয়েট থেকে। আর এখন এই মুহূর্তে অন্যান্য কাজের পাশাপাশি আপনাদের সাথে বসে বসে গল্প করি, এ ছাড়া আর কোনো কাজ নেই আমার, বেকার মানুষ। ঠিক আছে? ওকে, এই হচ্ছে পরিচয়ের ব্যাপার। আজকের যে টপিকটা আমরা অলরেডি গ্রুপেও বলে দিয়েছিলাম আগেই, আর পোস্টে আমরা বলে দিয়েছিলাম, তাও একবার আর বলে দিই, আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে শতকরা। আমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিক থেকে কোশ্চেন আসবে মাস্ট। আপনি শিওর থাকেন এই টপিক থেকে 100% কোশ্চেন আসবে, যেহেতু আসবেই। সুতরাং এই টপিকটা যদি আমরা আদ্যপান্ত A to Z একটু বুঝে নেই, যার যার সেখানে সমস্যা সেটা ক্লিয়ার করে নেই, তাহলে আশা করি এই টপিক থেকে কোশ্চেন আসলে আমাদের বৃত্তি পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? ওকে। আমাদের শতকরার শুরুতেই আমরা কিছু টুকটাক ছোটখাটো কথাবার্তা আমরা একটু জেনে নেই। ফার্স্ট অফ অল, শতকরা হচ্ছে এক ধরনের ভগ্নাংশ, এক কথা শেষ। শতকরা এক ধরনের ভগ্নাংশ। ভগ্নাংশ তো আমরা জানি, যে যার যে কোনো একটা সংখ্যাকে হর এবং লব আকারে যদি প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলি ভগ্নাংশ। তাহলে শতকরা আবার কিভাবে ভগ্নাংশ হয়? অবশ্যই হয়, কারণ হচ্ছে শতকরার ক্ষেত্রে আমরা যে এই যে শতকরা চিহ্ন অথবা পার্সেন্টেজ সাইনটা ব্যবহার করি, এই শতকরা চিহ্নের মানেই হচ্ছে 100 ভাগের 1। বুঝতে পেরেছি? শতকরা চিহ্নর মানই হচ্ছে 100 ভাগের 1। তাহলে দেখেন তো, এটা একটা ভগ্নাংশ রূপ হয়ে গেছে না? যে এই ভগ্নাংশের হর হচ্ছে 100 আর লব হচ্ছে 1। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় শতকরা। আর শতকরা বলতে মূলত আমরা একশোতে ভিত্তি করে কোনো কিছু হিসাব, একশোতে কত, এই টাইপের একটা হিসাব করতে আমরা সাধারণত শতকরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? 100% বলতে আমরা আসলে সম্পূর্ণ কোনো কিছুকে বোঝাই, সর্বোচ্চ সবকিছুকে মিলে একসাথে 100% বোঝাই, 100% বোঝাই, শতকরা বোঝাই। শতকরা বলতে আমরা একশোতে কত সেটা বোঝার চেষ্টা করি। যেহেতু আপনারা বৃত্তি দিচ্ছেন, আশা করি এই বেসিক জিনিসটা আপনাদের সবারই আসলে ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার থাকে, একদম একেবারে সহজ একটা ম্যাথ, এটা ক্লাস 1-2 এর ম্যাথের মতন একটা সহজ একটা ম্যাথ আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি বলবো আপনারা আগে করেন দেখি। একটি ক্লাসে 50 জনের মধ্যে 30 জন উপস্থিত রয়েছে।
প্রশ্ন হচ্ছে শতকরা কতজন উপস্থিত রয়েছে বা উপস্থিতিতে শতকরার হার কত, এইটা হচ্ছে প্রশ্ন। জোবাইর অলরেডি অ্যান্সার দিয়েছে, দেখি বাকিদের কি অবস্থা। আপনারা অ্যান্সার গুলো চাইলে ওই চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখে লিখে দিতে পারেন, অথবা চ্যাট বক্সে দিতেন, চ্যাট বক্সে দিতে পারেন। আর যদি কেউ লিখতে না পারেন, লিখতে সমস্যা হয়, তাহলে আপনি সরাসরি মাইক অন করে তখন আমাকে বলতে পারেন যে স্যার আমি বলতে চাই। তো আমি যদি আপনাকে বলতে বলি, আপনি বলবেন, ঠিক আছে? ষাট মইনুদ্দিন, পার্সেন্ট আচ্ছা মইনুদ্দিন কোশ্চেন, ষাট মইনুদ্দিন পার্সেন্ট মইনুদ্দিন অ্যান্সার করেছে 15। 15 কেন হবে? আব্দুল্লাহ কাফি, গুড, ভেরি গুড, 60%। অবরোড 60%। 60%। সাবরিনা 60%। নুহিন আজাদ 60%। সিক্সটি শীতিল 60। মেহজাবিন 60। আয়ুষ্মিতা 60। সায়েম 60। 60%। আরশ 60। আচ্ছা, এখানে একটা কথা, ফাইজা বিনতে বাহার, ফাইজা বলেন প্লিজ। স্যার 60%। 60%। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাদেরকে একটু বলে দিই। এইটা ছোটখাটো করে সবারই বলে, ইনায়া 60%, গুড। আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে। আপনারা সবাই অ্যান্সার বের করেছেন, অ্যান্সার শর্টকাটে বের করা যায়, সরাসরি বের করা যায়। মূলত ব্যাপারটা এরকম না যে 50 জনে উপস্থিত হচ্ছে 30 জন, তাহলে একজনে উপস্থিত কজন? 50 ভাগের 30। আর যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে, আমরা যদি শতকরা মানে 100, তাহলে 100 জনে উপস্থিত কজন সেটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে 50। 30 × 100, আমি যদি কাটাকাটি করেন, 50 × 100, 30 × 60। এখন উত্তর লেখার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। উত্তরটা মূলত হচ্ছে 60%। তবে আপনি যদি এভাবে লিখতে চান যে শতকরা, সরি, শতকরা 60 জন অথবা 60%। শতকরা লিখে পার্সেন্ট সাইন দেওয়ার দরকার নাই, পার্সেন্ট সাইন দিলে শতকরা লেখার দরকার নাই, দুটো একই জিনিস, তাই না? সুতরাং এটা খেয়াল রাখতে হবে। আপনি শুধুমাত্র যদি উত্তরে, কথার কথা, আপনি সম্পূর্ণ অঙ্ক করলেন, লাস্টে উত্তরে শুধুমাত্র 60 জন লিখলেন, আপনার কিন্তু প্রশ্ন কেটে দেবে, অ্যান্সার কিন্তু কেটে দেবে। অ্যান্সার কিন্তু 60 জন না, অ্যান্সার হচ্ছে হয় শতকরা 60 জন অথবা 60% বা 60% বা 60%। খেয়াল রেখে উত্তর দিতে হবে। আমি সম্পূর্ণ অঙ্ক করলাম, উত্তর লিখতে গিয়ে একটু তাড়াহুড়াতে অথবা একটু এদিক সেদিক অমনোযোগিতার কারণে, যাতে আমার প্রশ্ন কাটা না যায়, যাতে উত্তরটা সঠিকভাবে আমি ফুল মার্কস পেতে পারি, এটার ব্যাপারে একটু সবাই খেয়াল রাখবেন। তা আশা করি এটা একটা সহজ। আচ্ছা, এই সেম ম্যাটটার মধ্যে যদি প্রশ্নটা একটু ঘুরানো থাকতো, যে কোশ্চেনটা যদি এমন থাকতো 50 জনের মধ্যে 30 জন উপস্থিত, তাহলে অনুপস্থিতির হার কত, তাহলে কি করতেন? প্রশ্ন সেম আগের মতোই, যে 50 জনের মধ্যে 30 জন উপস্থিত, তাহলে শতকরা কতজন অনুপস্থিত রয়েছে, তাহলে অ্যান্সারটা কি হতো? তাহলে আপনি একটু ঘুরিয়ে করতেন, শুরুতে করতেন কি, টোটাল স্টুডেন্ট আপনার 50 জন, উপস্থিত আসে 30, তাহলে অনুপস্থিত কয়জন? ডেফিনেটলি 20 জন। তাহলে 50 জনে অনুপস্থিত 20 জন, একজনে কতজন, 100 জনে কতজন? এভাবে করতে পারেন। অথবা এই যে আমরা প্রথমে বের করলাম যে 50 জনে উপস্থিত 30 জন, একজনে কতজন আর 100 জনে কতজন, উপস্থিত হচ্ছে 60%, তাহলে অনুপস্থিত কত? 100 থেকে 60 মাইনাস করেন, স্যার দুইশো 40%। পঞ্চাশ 40%। স্যার তাহলে 40%। প্রথমে আপনি বিয়োগ করে অ্যান্সার বের করতে পারেন, অথবা অ্যান্সার বের করে বিয়োগ করতে পারেন। মানে প্রথমে আপনি অনুপস্থিত বের করে শতকরা বের করতে পারেন, অথবা টোটাল কতজন উপস্থিতির হার বের করে 100 থেকে মাইনাস করলে কিন্তু সেম অ্যান্সারই আসবে। দুইটাই কারেক্ট। আপনি যেভাবে করতে চান বা যেভাবে আপনার সুবিধা মনে হয় আপনি সেভাবেই করতে পারেন। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এইভাবেই করতে হবে, অন্যভাবে করলে হবে না, এরকম কোনো কিছু না। আপনি দুইভাবেই করতে পারেন, দুইটাই কারেক্ট। বুঝতে পেরেছি? দুই ক্ষেত্রেই অ্যান্সার আসবে 40%। ওকে, যারা যারা 40% দিয়েছেন, গুড, ভেরি গুড। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথটা, এটা তো খুব বেসিক একটা ম্যাথ ছিল। নেক্সট একটা ম্যাথে যাই। এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে, আমরা একটু ম্যাথগুলার একটু মানে চেহারাটা দেখার চেষ্টা করি। পুরা ম্যাথ এটা সম্পূর্ণ কিন্তু আসলে একই ম্যাথ। আপনি এটা যে খেয়াল করেন, একই ম্যাথ বা একটা বাক্য থেকে তিন টাইপের প্রশ্ন আসা সম্ভব। তার উদাহরণ হচ্ছে এটা। উদাহরণ হচ্ছে, যেমন মূল কথাটা, মূল বাক্যটা হচ্ছে এরকম যে 50 টাকা 200 টাকার 25%। এটা হচ্ছে মূল লাইনটা। এই একটা লাইন থেকে তিনটা প্রশ্ন আসা সম্ভব। ফার্স্ট কোয়েশ্চেন, 50 টাকা 200 টাকার কত পার্সেন্ট?
এটা একটা প্রশ্ন। 200 টাকার 25% কত টাকা? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে কত টাকার 25% 50। এই হচ্ছে 3 টাইপের প্রশ্ন। মানে প্রশ্নের ধরন আলাদা আলাদা হলেও প্রশ্নটা কিন্তু সেম, একই। আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি, একটা সিঙ্গেল বাক্য থেকে 3 ভাবে প্রশ্ন আসা সম্ভব, এবং যে কোনো ভাবেই হোক না কেন আপনার উত্তর ঘুরে ঘুরে ওই এই বাক্যে যা আছে এর বাইরে আসলে হবে না। এখন এইটা আপনি ভিন্ন ভিন্ন ভাবে করতে পারেন। আমরা একটা দুটা করার চেষ্টা করি, তাহলে বলবো। ধরুন প্রথম প্রশ্নটা আমরা চেষ্টা করি যে 50 টাকা 200 টাকার কত পার্সেন্ট, 200 টাকার কত শতাংশ, সেটা আমরা বের করার চেষ্টা করতে পারি। এটা আপনি ম্যাথ করে বের করতে পারেন, শর্টকাটে বের করতে পারেন, বিভিন্ন ভাবে আসলে বের করা সম্ভব। এটার অ্যান্সার আসবে, একটু আগে দেখতেছিলাম, অ্যান্সার আসবে 25%। এখন 25% কিভাবে আসে সেটা আপনি এখন দেখেন। 25% বিভিন্নভাবে বের করা সম্ভব। এক হচ্ছে, আমরা তো একদম শুরুতেই বলেছিলাম যে মানে শতকরা আসলে মূলত ভগ্নাংশ ছাড়া আর কোনো কিছুই না। তাহলে 50 টাকা 200 টাকার কত পার্সেন্ট, ব্যাপারটা এরকমই না? যে 200 ভাগের 50-কে পার্সেন্টে রূপান্তর করলে যা আসবে সেটাই অ্যান্সার, এরকমই হয় কিনা বলেন তো? এখন প্রশ্ন আসে যে স্যার আমরা পার্সেন্টেজে কিভাবে রূপান্তর করি। পার্সেন্টেজে রূপান্তর করার সিস্টেম হচ্ছে এই যে 200 ভাগের 50 লিখলেন, এই সম্পূর্ণটাকে 100 ভাগের 100 দিয়ে গুণ। এখন প্রশ্ন, স্যার 100 ভাগের 100 দিয়ে আবার কেমন গুণ? 100 ভাগের 100 মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 200 ভাগের 50 গুণন 100 গুণন 100 ভাগের 1। দেখেন তো, এই ভাঙা জিনিসটা প্রথম লাইন আর দ্বিতীয় লাইন আসলে সেম জিনিসই কিনা? 100 ভাগের 100 লেখা এই কথা, 100 গুণন 100 ভাগের 1 লেখা একই কথা কিনা? যদি একই কথা হয়ে থাকে, এখন আমরা যে কাজ করব, এতটুকুতে আমরা হাত দিব না, এটা নিষেধ। এটা এটা তালা মারা, লক। এটা লক করা, এটাতে হাত দেওয়ার দরকার নেই। এখন আমরা এখানে কাটাকাটি করেন, 100 দিয়ে টাকা কাটাকান, কত আসে? 2, 2 দিয়ে 50 কাটলে আসে 25। তাহলে ঘটনা কি আসলে দেখেন তো, 25 গুণন 100 ভাগের 1। আপনাদের কি মনে আছে একদম শুরুতে আমরা বলেছিলাম 100 ভাগের 1 আর পার্সেন্ট আসলে একই কথা? তাহলে অ্যান্সার দেখেন কত আসছে, 25। 100 ভাগের 1-এর বদলে পার্সেন্ট, অ্যান্সার হচ্ছে 25%। সিম্পল, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখন এটাকে আপনি সমীকরণ করেও করতে পারেন। তারপরে যেহেতু ক্লাস 6-এ উঠছেন, হয়তো সামনে সমীকরণ শিখবেন, সমীকরণ করেও করা যায়। তো অত দূরে আমি যাচ্ছি না, বাট সহজভাবে একদম সিম্পল ভাবে, যেভাবে আমি এইভাবে একভাবে করেছি, আপনার হয়তো আরেকভাবে করে অভ্যস্ত। আপনি যেভাবেই করেন না কেন, অ্যান্সার কিন্তু 25%ই আসবে। আমার মূল দরকার 25%। এবং এটা শিওর থাকেন, একটা অঙ্ক অনেকভাবে করা যায়। অ্যান্সার যতক্ষণ ঠিক আছে, আপনার প্রসেস ঠিক লাগবে, আপনার অ্যান্সারও ঠিক থাকবে। সুতরাং আমি করেছি এমনিই করতে হবে বা অন্য কোনো নিয়ম নাই, এমন কোনো কিছু নেই। আপনি যে কোনো ভাবেই করতে পারেন, অ্যান্সার সবসময় 25% দিয়ে আসবে। এটা একটা প্রসেস। এখন যদি সেম অঙ্কের সেকেন্ড কোশ্চেনটাতে আসি, 200 টাকার 25% আসলে কত টাকা? এটা আরো সহজ, দেখেন। 200 টাকার মানে কি 200 এর, তাহলে ব্যাপারটা এমন হয়ে যায়, 200 এর 25% সমান সমান কত? তাহলে দেখেন, 200 এর 25% মানে কি? 25% মানে হচ্ছে মূলত 100 ভাগের 25। এখন যদি আপনি কাটাকাটি করেন, 100 দিয়ে টাকা কাটাকাটি করেন, 25 × 2 = 50। দেখেন অ্যান্সার মিলে গেছে। তাহলে 200 এর 25% সমান সমান 50 গেল এটা। আর যে থার্ড অঙ্কটাতে যাচ্ছি, যে কত টাকার 25% সমান সমান 50, এইটা আসলে আরো সহজ। এখন এটা আপনি আরো বিভিন্ন, এটাও বিভিন্ন ভাবে করতে পারেন, ভিন্ন ভিন্ন ভাবে করতে পারেন। এখন আমি যদি একটু সহজ ভাবে, বা আমার কাছে যদি বলেন, যে আমাকে যদি বলেন স্যার আপনাকে এই অঙ্কটা দিলে আপনি কিভাবে করবেন, তখন আমি করবো কি, কত টাকার তো আমি জানি না, এটাকে ধরে নিব, যে ধরি এক্স টাকার কথা ধরে নিই। তাহলে ব্যাপারটা আমার যে এক্স এর 25% সমান সমান 50। তাহলে আমার এক্স এর ভ্যালু, অথবা যেটা জানি না, অজানা রাশির মান বের করব। তাহলে এক্স এর 25% মানে হচ্ছে মূলত 100 ভাগের 25 সমান সমান 50। এখন বাকিটা এক্স এর মান যেহেতু বের করব, তাহলে এক্সটাকে রেখে এই পাশে যা যা কিছু আছে ওটাকে আমরা সমীকরণের অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে সমান সমান হয়ে যাবে 50 × 100, নিচে হয়ে যাবে 25। 25-কে 50 দিয়ে ভাগ করলে 2, সুতরাং এক্স এর মান হয়ে যায় 2 × 2 = 200। অ্যান্সার হচ্ছে 200 টাকা। দেখেন, এভাবে করা যায়। আপনি আপনার মতো করতে পারেন, কিন্তু অ্যান্সার ওই ঘুরে ঘুরে একই আসবে। আমার এখানে কথা বা এই 3টা অঙ্ক করার মূল উদ্দেশ্য হচ্ছে, একটা লাইন থেকে বা একটা প্রশ্ন থেকে 3 ভাবে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। সুতরাং এমন কোনো কিছু চিন্তা করা যাবে না যে আমি মাত্র এই এক ধরনের প্রশ্ন করেছি এটাই মনে হয় ঠিক। না, আপনি বিভিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে করে ফেলতে পারেন। সব ক্ষেত্রেই কোশ্চেনের অ্যান্সার সেমই আসবে। বুঝতে পেরেছি? যারা অলরেডি অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। যারা অ্যান্সার
যদি কিছু না বোঝেন তাহলে কিন্তু আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি এই অঙ্কটা কিভাবে করবো, স্যার বুঝি না আরেকবার বলুন। ঠিক আছে, এই তিনটা স্যার অঙ্ক তিন আমরা just নাম্বার দেখলাম। অঙ্কটা একটু আবার বুঝাই দেন। কোনটা স্যার? কোনটা কোনটা বুঝি নাই, ফাইজা আবার বলেন। 3 নাম্বার। এই যে মাত্র যেটা করলাম এই অঙ্কটা। ইয়েস। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমাকে বলেছে কত টাকার 25% 50 টাকা হবে। কত টাকার 25% হবে 50 টাকা। এখন কত টাকা সেটা তো আমরা জানি না, ক খ গ গ এক্স ওয়াই জেড বিভিন্ন ভাবে হইতে পারে। তো ধরে নিলাম এক্স অথবা ক, অজানা রাশি একটা কিছু ধরে নিলাম, ধরেন এক্স, এক্স টাকা ধরে নিলাম। তাহলে পুরো সেন্টেন্সটা কিরকম দাঁড়ায় যে এক্স টাকার 25% সমান সমান হয়ে যায় 50 টাকা। এখন এই সমান সমান দিয়ে যখন আমরা লিখি এটা একটা সমীকরণের মতো হয়ে যায়। আপনার মনে আছে আমরা এর আগের ক্লাসে একবার বলেছিলাম যে সমীকরণ যখন করি তখন এক পক্ষ বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে যদি আমরা সংখ্যা নিয়ে যাই তাহলে এর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ ভাগ হয়ে যায়, ভাগ গুণ হয়ে যায়। এই এখানে এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছে। তাহলে দেখেন এক্স এর 25% মানে তো 100/25 সমান সমান 50। এখন আমি তো বের করব অজানা রাশির মান, এক্স এর মান। তো যার মান বের করব তাকে রেখে বাকি যা যা কিছু আছে সবকিছুকে আমরা সমান সমানের অন্য পাশে নিয়ে যেতে হয়, এটাই নিয়ম। তাহলে এক্স সমান সমান, আমাকে বলেন এই সম্পূর্ণটা, এই 25/100/25 এটা কি এক্স এর সাথে এর অথবা গুণের সম্পর্কে ছিল না? তাহলে অন্য পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে 50/100/25, তাহলে 50/100/25 মানে কি, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন, আর ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে দেখেন 25 দিয়ে এটাকে ভাগ করলে 2, আর 100 × 200, তাহলে এক্স এর মান হচ্ছে 200। তার মানে অজানা রাশির মান কতর মান সমান সমান 200। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, গুড জব। এখন আসি ক্লিয়ার। এই ম্যাটটাতে আসেন। দেখেন ম্যাটটা একটু পরে দেখেন। একটি জিনিস 80 টাকায় ক্রয় করে 100 টাকায় বিক্রয় করলে শতকরা শতকরা কত লাভ হবে? 180 টাকায় ক্রয় করলে 100 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আগে আসি আমাকে বলেন লাভ অথবা ক্ষতি, দেখি আপনারা বলতে পারেন কিনা। লাভ অথবা ক্ষতি কোন মূল্যের উপর নির্ভর করে, বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য? লাভ। ক্রয় মূল্য। স্যার ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের ক্রয় উপর। মূল্যের উপর। লাভ কিংবা ক্ষতি সব সময়, লাভ ক্রয় কিংবা মূল্যের উপর। ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এখন আসি, আপনি যদি কোনো একটা জিনিস 80 টাকা দিয়ে কিনে 100 টাকায় বিক্রয় করেন, অঙ্কের হিসাব বাদ দেন, জেনারেল সেন্স কি বলে, লাভ হয়েছে না এই ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। আপনি 80 টাকায় কিনেছেন, 100 টাকায় বিক্রয় করেছেন, আপনি তো লাভ করেছেন। আপনি বাসা থেকে ধরেন আপনি দোকান থেকে 80 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন, স্কুলে গিয়ে ফ্রেন্ডকে বললেন এটা 100 টাকা দিলে আমি বিক্রি করে দিব, তো বাসায় বাসায় বাসা থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে স্কুলে ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন, তাহলে তো আপনি লাভ করেছেন। ধরেন বিপদে আপনার ফ্রেন্ড বিপদে পড়ছে যে একটা কলম দরকার, আপনি 5 টাকার কলম 10 টাকায় বিক্রি করে দিয়েছেন, লাভ করেছেন, ব্যবসায়ী মনোভাব। তো এখানে এক্স্যাক্টলি লাভই হয়েছে। আপনাকে প্রশ্ন হচ্ছে কত শতাংশ বা পার্সেন্টেজে কত টাকা লাভ করেছেন, সেটা মানে 100 টাকায় কত টাকা লাভ করেছেন। করেন তো দেখি, ম্যাথটা দেখি সবাই। জোবায়ের অলরেডি করেছেন, আচ্ছা দেখি জোবায়ের করেছেন, বাকি কারা কারা করেছেন, সাবরিনা, ইনায়া করেছেন, গুড, ভেরি গুড। মইনুদ্দিনও তো করেছে মনে হচ্ছে। মামুর, এহ, মামুর তো মনে হয় উল্টাপাল্টা একটা অ্যান্সার দিয়েছেন, আচ্ছা দেখি। আর কে করেছেন, প্রিয়তা 125%, প্রিয়তা একটু মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে, দেখেন তো। শীতলও তো উল্টা করে ফেলছেন, 80% হয়ে গেছে। 25%। 25%। দেখি আর কে করেছেন, অভ্র 25%। আচ্ছা আমি এই ম্যাথটা করে দিব, সমস্যা নেই, আপনারা চেষ্টা করেন, আমি ম্যাথটা ডেফিনেটলি করে দিচ্ছি। আব্দুল্লাহ কাফি 25%, গুড। শামীম আহমেদ 25%, পার্সেন্টটা অ্যাড করতে হবে, 25%। এরপর শীতিল 25%।
শামিম, আচ্ছা ওয়াকিয়া, ওকে ওয়াকিয়া, ঠিক আছে। আয়ুষ্মিতা 25%, ঠিক আছে। ওকে, দেখেন আমি একটু ম্যাথটা আপনাদের সাথে, আপনাদের যারা অলরেডি করে ফেলেছেন বা যারা করছেন, আমি একটু করি, দেখি মিলিয়ে নিই হয়েছে কিনা, ঠিক আছে। সাধারণত আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় যে কত টাকা দিয়ে কিনেছেন আর কত টাকায় বিক্রয় করেছেন, এর পার্থক্যটা আমাদেরকে একটু নির্ণয় করতে হয়। যদি লাভ হয় তাহলে লাভ, যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি। তাহলে এখানে যেহেতু লাভ হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে লাভ, সরি, সমান সমান, আসলে ব্যাপারটা এরকম না, যে সূত্রটা যদি লিখতে চাই, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কারণ লাভ কখন হবে, যদি বিক্রয় মূল্যটা বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয় তখন লাভ হয়। ক্ষতি কখন হবে, যখন আপনার কেনা দাম বেশি, বিক্রয় মূল্য যখন কমে যাবে তখন আপনার ক্ষতি হচ্ছে। যেহেতু এখানে আপনি 80 টাকা দিয়ে কিনে 100 টাকায় বিক্রয় করতেছেন, বিক্রয় মূল্য বেশি, তার মানে আপনার লাভ হচ্ছে। সুতরাং কত টাকা লাভ হচ্ছে সেটা দেখেন তো। বিক্রয় মূল্য ছিল আপনার 100 টাকা, আপনি কিনেছিলেন 80 টাকা দিয়ে, সরি, কিনেছিলেন আপনি 80 টাকা দিয়ে, তাহলে আপনার লাভ হচ্ছে 20 টাকা, তাই না? আমাকে বলেন কত টাকায় 20 টাকা লাভ হচ্ছে এখন বলেন দেখি। স্যার আপনি 80 টাকা। আপনি, আমি একটা কথা একটু আগে বলেছিলাম যে লাভ বা ক্ষতি এই সব কিছুই নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন তার উপর নির্ভর করে। তাহলে আপনি 80 টাকা দিয়ে কিনে বিক্রয় টিক্রয় করার পরে 20 টাকা লাভ করেছেন, তাহলে কি আমরা বলতে পারি যে 80 টাকায় লাভ হয় 20 টাকা? তাহলে 1 টাকায় কত টাকা লাভ হয়, আর শতকরা যেহেতু বের করতে বলেছে, তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয়, যা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। রিদিমা প্লিজ বলেন। স্যার আমি না চ্যাট করতে পারতেছি না এখন, কি সমস্যা আমি না বুঝতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই, আপনি যদি এখানে লিখতে না পারেন আমাকে সরাসরি বলেন, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো। আরুষ অ্যান্সার দিয়েছিলেন, গুড, ভেরি গুড। মেহনাস 25%, ঠিক আছে। তাহলে অঙ্কটা হয়ে যাবে, আমরা শুরুতেই দিলাম যে লাভ, আমরা একটু আগে যেটা লিখতেছিলাম যে লাভ সমান সমান 100 - 80 = 20 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 80 টাকায় লাভ হয়। আমরা যদি এটা পুরোপুরি কথায় লিখে অঙ্ক করা চাই, 80 টাকায় লাভ হয় 20 টাকা। সুতরাং 1 টাকায় তো লাভ কমই হবে, তাই না? 1 টাকায় লাভ হয় কম যেহেতু হয়, তাহলে ভাগ 80/20 টাকা। আর যেহেতু আমাকে শতকরায় বের করতে বলেছে, শতকরা মানে কত, 100 টাকায় বের করতে হয়। সুতরাং 100 টাকায় লাভ হয় 80/20 × 100। আপনি বাকি ম্যাথ সলভ করেন, যা আসবে তাই অ্যান্সার। এখানে খুব বেশি আর চেঞ্জ হওয়ার কথা না। 20 দিয়ে যদি আপনি 80 কাটেন তাহলে 4, 4 দিকে 100 কাটলে আসবে 25, সুতরাং 25 টাকা আমরা লিখতে পারি। সুতরাং শতকরা লাভ হয় 25 টাকা। উত্তর লিখতে পারেন 25%, শেষ। অথবা আপনার উত্তর আলাদা করে না লিখে আপনি এই যে শতকরা লাভ হয় লিখছেন, এটার পাশেই কিন্তু আপনি অ্যান্সার লিখলে তাও হয়ে যাবে, দুটোই কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। সবাইকে আমরা বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে এই ম্যাটটাতে? থাকলে বলতে পারেন। নো স্যার। এটা একদম বেসিক লেভেলের ম্যাথ। যদি এই ম্যাথে প্রবলেম না থাকে, হোয়াট অ্যাবাউট আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি, সেটা দেখি আপনাদের কি অবস্থা। এই ম্যাথটা একটু পড়ে দেখেন তো কি লিখছে। পঞ্চম শ্রেণীর একটি ক্লাসে 60 জন শিক্ষার্থীর মধ্যে 40% বা 40% হচ্ছে ছাত্রী। প্রশ্ন হচ্ছে তিনটা। 1 নম্বর প্রশ্ন, ওই শ্রেণীতে ছাত্রীর সংখ্যা কত? দ্বিতীয় কোশ্চেন, ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? 3 নম্বর কোশ্চেন, ওই শ্রেণীতে যদি 12 জন ছাত্র যোগ দেয়, যদি আরো 12 জন ছাত্র যোগ দেয়, তাহলে ছাত্রীর শতকরা কত বা ছাত্রী সংখ্যা কত পার্সেন্ট হবে? এই হচ্ছে প্রশ্ন। সাবরিনা এ নাম্বারে অ্যান্সার দিয়েছে, দেখি বাকিরাও দেন আস্তে আস্তে, দেখি করতে পারেন কিনা। আপনারা করেন, ম্যাথটা করেন, আমি করে দিব না, ম্যাথটা একেবারে সহজ, চেষ্টা করেন। মামুন অ্যান্সার দিয়েছে একটা, সাথে উত্তর দিব নাকি এক চিটতে করে দিব? একটা একটা করে দিতে পারেন, একসাথে দিতে পারেন, আপনার ইচ্ছা। সাবরিনা বি নাম্বারের অ্যান্সার দিয়েছে, দেখি। অব্র এ নাম্বার অ্যান্সার দিয়েছে, গুড, ভেরি গুড। ইনায়া এ নাম্বার অ্যান্সার দিয়েছে, খুবই ভালো। জোবায়ের এ দিয়েছে, খুব ভালো, ভেরি গুড। স্যার আমি মামুদ, চ্যাট করতে পারতেছি। স্যার মামুদ 12%। স্যার 12 11 11। কোনটা 12? বারো ক জন নাম্বার। গ নাম্বার 12 জন, আচ্ছা ঠিক আছে। জোবায়ের বি নাম্বার দিয়েছে, নাম্বার অব্র 36।
36, 24। অ্যান্সার দিচ্ছেন সবাই, অ্যান্সার দিচ্ছে কম বেশি, গুড, ভেরি গুড। ওয়াকিয়া, এ নাম্বারে অ্যান্সার দিচ্ছেন 12। এ নাম্বার কিভাবে 12 হইলো? ওকে। আর কি অ্যান্সার দিচ্ছে? সাবরিনা 3 নাম্বার অ্যান্সার দিয়েছে, 12%, গুড। শীতিল 48 জন। খ খ নাম্বার তো 48 জন হওয়ার কথা না। শীতিল 1 নাম্বার যদি, শীতিল তো একটু অ্যান্সার দিয়েছেন ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার যদি, আহ শীতিল তো উল্টাপাল্টা দিয়েছেন, দেখেন আরেকবার ট্রাই করেন। অব্র, অব্র হচ্ছে 3rd নাম্বার কোশ্চেন 12। আচ্ছা দেখি, আমরা একটু ম্যাটটা করার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেন দেখেন, একটা একটা করে আসেন। আপনি 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার পেলে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার অটোমেটিক পেয়ে যাবেন, বি নাম্বার পেলে সি নাম্বার কোশ্চেন অটোমেটিক পেয়ে যাবেন। সুতরাং এখানে ওই একটা বাদ দিয়ে আরেকটা করে ফেলবেন এইরকম আসলে হওয়ার কোনো সুযোগ নেই। 1 নাম্বার দেখেন, আপনাকে প্রশ্ন ছিল পঞ্চম শ্রেণীর ক্লাসে টোটাল শিক্ষার্থী 60 জন, এর মধ্যে 40% হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্রীর সংখ্যা কত? 40% মানে কি? 100 জনে ছাত্রী সংখ্যা 40 জন, এরকমই না? মোট ছাত্রী যদি 100 হয়, তার মধ্যে 40 জন ছাত্রী। তাহলে কি আমরা প্রথমটা এভাবে করতে পারি না, যে 100 জনে ছাত্রী হচ্ছে 40 জন, সুতরাং একজনে ছাত্রী হয়ে যাবে 100 ভাগের 40 জন। আর আমাদের মোট শিক্ষার্থী ছিল 60 জন, সুতরাং 60 জনে ছাত্রী হবে 100 ভাগের 40 গুণন 60। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দেই, 4 6 24 জন। সুতরাং ওই শ্রেণীতে ছাত্রী সংখ্যা হচ্ছে 24 জন। 24 জন বের করলে দ্বিতীয় অঙ্ক তো আর নতুন করে করার কোনো কিছুই নাই। মোট শিক্ষার্থী 60 জন, এর মধ্যে 24 জন ক হচ্ছে ছাত্রী, নাম্বার তাহলে ছাত্র 36। কতজন? 36 জন। বিয়োগ করলেই তো হয়ে যাচ্ছে, তাহলে তৃতীয় ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 36 জন। 3 নাম্বার কোশ্চেনটাতে আসি, ওই শ্রেণী যদি 12 জন নতুন ছাত্র যোগ দেয়। জন 36 জন। আগে ছাত্র ছিল 36 জন, আবার নতুন করে ছাত্র যোগ দিয়েছে আরো 12 জন, তাহলে কতজন হয়েছে? 48 জন। এখন ছাত্রীর হার কত, মানে ছাত্রীর পার্সেন্টেজটা কত, সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে এখন বাকিটা দেখেন, মোট শিক্ষার্থী কতজন? 72 জন হয়ে যাবে, কারণ আগে ছিল 60 জন, নতুন করে যোগ হয়েছে 72 জন। তাহলে 72 জনের মধ্যে ছাত্র হচ্ছে 48 জন। একজনে কত? 100 জনে কত? তাহলে এটা থেকে মাইনাস করলে বাকিটা টোটাল বের হয়ে যাবে, তাহলে তো হয়ে যাচ্ছে টোটাল পার্সেন্টেজ। বা আপনি নর্মালি করতে পারেন, যেহেতু ছাত্রীর সংখ্যা, যেহেতু টোটাল আমার নতুন জন 12 জন যোগ দিয়েছে, তাহলে আগে শিক্ষার্থী ছিল 60 জন, এখন হয়ে যাবে 72 জন। তাহলে 72 জনে ছাত্রী হচ্ছে 24 জন, একজনে কত আর 100 জনে কত, এতটুকু করলেও তো আসলে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি বাকিটা লাস্টেরটা করি, আগে মোট শিক্ষার্থী ছিল 60, এখন যোগ হয়েছে 12, মোট শিক্ষার্থী হয়েছে আগের চেয়ে 72 জন। ছাত্রী সংখ্যা তো বাড়ে নাই, তাহলে 72 জনে ছাত্রী হচ্ছে 24 জন। সুতরাং একজনে ছাত্রী 72 ভাগের 24 জন। সুতরাং 100 জনের ছাত্রী কতজন সেটা বের করেন এবার। 72 ভাগের 24 গুণন 100, কত পার্সেন্ট আসে? তেত্রিশ সমস্ত 3 ভাগের 1 তো একটু আগে পার্সেন্ট। যে, একটু আগে যে আপনারা ওই কি বলে 12% বের করছেন, 12% কিভাবে বের করছেন সেটা হচ্ছে আমার কথা। সবাই দেখি 12%, এরকম 12% 13% করে বের করেছিলেন, ওইটা কিভাবে হলো সেটা হচ্ছে, সেটা তো কথা। স্যার আমি গ নাম্বারটা বের করতে পারিনি তাড়াহুড়োয়। অ্যান্সার এখন বোঝা গেছে যে কিভাবে বাকিটা হলো। জি স্যার। তাহলে দেখেন, আমার, আপনি প্রশ্নটা আগে বুঝতে হবে। ওই শ্রেণীতে নতুন 12 জন ছাত্র যোগ হয়েছে। তো আগে তো মোট ছাত্র ছিল 60, মানে মোট শিক্ষার্থী ছিল 60 জন। তাহলে নতুন যদি আরো 12 জন যোগ হয়, তাহলে মোট শিক্ষার্থী এখন টোটাল 72 জন হয়ে যাবে না? ছাত্রীর সংখ্যা তো পরিবর্তন হয় নাই, ছাত্রী তো 24 জন 24 জনই ছিল,
কিন্তু যেহেতু মোট শিক্ষার্থীর পরিমাণ বেড়েছে, পার্সেন্টেজ বা শতকরার পরিমাণ পরিবর্তন হয়ে যাওয়ার সুযোগ আছে। তাহলে এখন আপনাকে বের করতে বলেছে যে ছাত্রীর শতকরা হার তাহলে কত। তাহলে 72-এ 24 জন, একজনে কত আর 100 জনে কত। তাহলে 72-এর মধ্যে 24 হচ্ছে 3/1 বা 333 সমস্ত 3/1। আপনি যদি কাটাকাটি করেন, এটা 3 3 দিয়ে এটাকে কাটলে আসবে 33 সমস্ত 3/1%। উত্তর এটাই, 33 সমস্ত 3/1%। ক্লিয়ার? বলেন জুবাইর প্লিজ। স্যার এখানে যে 33 সমস্ত 3/1%, স্যার এটা চ্যাট বক্সে লিখবো কিভাবে? চ্যাট বক্সে আপনি 33.333% লিখলে হয়ে যাবে, কারণ এটাকে আপনি ভাঙলে 33.33333 আজীবন আসতে থাকবে, পৌনঃপুনিকের মতো আর কি। ঠিক আছে, ওকে। এই হচ্ছে, কেউ বুঝতে পারেন না এখানে, ঠিক আছে? এই প্রশ্নটা বুঝতে পেরেছেন সবাই? কারণ সবাই দেখলাম যে বেশিরভাগই যখন অ্যান্সার দিয়েছেন, আপনাদের থার্ড কোশ্চেনের অ্যান্সারে বেশিরভাগই লিখেছিলেন হচ্ছে কত 12% বা এরকম কিছু একটা লিখেছিলেন ম্যাক্সিমাম, যে সি নাম্বার 12%। 12% আসার তো কোনো সুযোগই নেই। ঠিক আছে, আশা করি ম্যাথ এটা বুঝতে পেরেছেন। যদি এটা বুঝতে পারেন, হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান? এখন একটু নর্মাল ওই শতকরা থেকে বের হয়ে আমরা একটু লাভ ক্ষতি, লাভ ক্ষতি বলতে লাভ ক্ষতি না, মানে সুদ, সুদাসল, সুদ কষা, মুনাফা, এই জায়গায় একটু আসি। দেখেন প্রশ্নটা দেখেন, জালাল সাহেব ব্যাংকে 80,000 টাকা জমা রাখলেন, ব্যাংকের মুনাফার হার হচ্ছে 8% বা 8% নির্ধারণ করা হলো। প্রশ্ন হচ্ছে তিনি 12 বছর পর কত টাকা মুনাফা পাবেন, আর আরেকটা হচ্ছে কত বছরে মুনাফার পরিমাণ 64,000 টাকা হবে। এখন এই অঙ্ক, এই ধরনের ম্যাথ আসলে অলরেডি আপনারা পারেন। তারপরে আমি একটু কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলোতে আমরা যেই ব্যাপারগুলোতে খেয়াল রাখতে হবে, আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়, যে আসল কোনটা, সময়, তারপরে হচ্ছে হার, হার মানে হচ্ছে সুদের হার, সুদের হার, আরেকটা হচ্ছে সুদ। এই 4-5টা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। আসল, আসল হচ্ছে মোট টাকার পরিমাণ, অরিজিনাল যে অ্যামাউন্টটা, ওই টাকার পরিমাণটাকে বলা হয় আসল। সময় তো অলরেডি আপনাদের দেয়া আছে, যে কত বছর, মাস, সময়, দিন, যা বলা থাকে সেটাই হচ্ছে আমাদের সময়। সুদের হার হচ্ছে পুরো ম্যাথের মধ্যে যেটার মধ্যেই দেখবেন যে পার্সেন্টেজ লেখা আছে, যে সংখ্যার সাথে পার্সেন্টেজ লেখা, সেটাই হচ্ছে সুদের হার। মুনাফা, সুদ, লাভ সব একই কথা। মুনাফা যে কথা, সুদ, লভ্যাংশ, লাভের অংশ সেম কথা। সুতরাং এই নাম যে পরিবর্তন দেখে আপনি মানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আর লাস্টে হচ্ছে সুদ, হচ্ছে ওই যে মুনাফা যেটা বললাম, সুদ লাভ সেম। এখন এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমরা সাধারণত ওই কথায় লিখেও করতে পারি, আবার সূত্র ব্যবহার করেও করতে পারি। আমাদের কিছু সূত্র আছে। সূত্র হচ্ছে, আমরা যখন আসল লিখি, সূত্রের সময় আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পিতে প্রিন্সিপাল হয়, ইংরেজিতে আসলের নাম হচ্ছে প্রিন্সিপাল। এরপরে সুদ যেটা বা মুনাফা যেটা, এটাকে আমরা প্রকাশ করি বড় হাতের আই দিয়ে। এটার ইংরেজি নাম হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ বা লভ্যাংশ। সময় যেটা, সময়, সময়টাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাধারণত এম বলতে আমরা বছরকে বুঝাই, সময়টাকে আমরা সবসময় বছরে দিয়ে হিসাব করব। আর লাস্টে হচ্ছে যে হার, হারটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, এটাকে ইংরেজিতে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। INTEREST, রেট অফ ইন্টারেস্ট, এই ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। হ্যাঁ শিথিল প্লিজ বলেন। স্যার এর ক নাম্বারে উত্তর আসবে কত পার্সেন্ট? 76,800 এবং খ নাম্বারে উত্তর আসবে 10 বছর। আচ্ছা, গুড গুড, ঠিক আছে, আপনি লিখেছেন আমি দেখেছি। আমি একটু ওই কথা বলার মাঝখানে এই জন্য অ্যান্সার গুলো একটু চেক করি না আর কি। যারা অলরেডি অ্যান্সার দিয়েছেন খুবই ভালো, যারা অ্যান্সার দিতে পারছেন না তাদের জন্য আমি একটু ম্যাথটা একটু বলে দিচ্ছি, ক প্লাস করে দেওয়ার নাম্বার চেষ্টা করতেছি। 63,000 আসতেছে। কি আসতেছে? 64,000। 64,000 কেন আসবে? দেখেন, এখন যদি আমরা এই সিস্টেমে ম্যাথটা করার চেষ্টা করি, সংক্ষিপ্ত এই অ্যান্সার চেষ্টা করি। এখন প্রথম কোশ্চেন দেখেন, তিনি 12 বছর পর কত টাকা মুনাফা পাবেন। আমাদের কি বের করতে বলেছে? মুনাফা বা আয় বের করতে বলেছে। আমরা জানি আয়ের একটা সূত্র আছে, অলরেডি আপনাদের জানার কথা, আপনাদের বইয়ে ছিল, যে আমরা জানি আই সমান সমান হচ্ছে পি এন স্যার আর। মনে হয় 1 বছরেরটা বের করে ফেলছি। কেন 1 বছর এটা বের করবেন? পি এন আর বাই 100। 1 বছরের 1 বছর 100 1 বছরের 1 বছর 100 1 বছরের 1 বছর 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 1 বছর
এখন পি এর মান হচ্ছে আসলের মান ৮০,০০০, তাহলে ৮০,০০০ বসান এখানে, গুণন এন মানে হচ্ছে আমাদের ১২ বছর, তাহলে ১২ বসান এখানে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ৮, আর নিচে ১০০। এখন যদি আপনি কাটাকাটি করেন যা আসবে সেটাই অ্যান্সার হয়ে যাওয়ার কথা। আমি যদি এগুলো কেটে এই শূন্যর সাথে এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দিলাম, এখন বাকিটা দেখেন। ৮ × ১২ = ৮৬, ৮৬ সাথে ৮ গুণ করলে ৮ × ৮ = ৬৪, ৬৪ × ১২ কত হবে বলেন? ৬৪ × ১২, আপনি যেভাবেই করেন না কেন ৭৬,৮০০। ৬৪ × ১২ যদি দেই তাহলে এখানে হচ্ছে 700, ৭০,০০০। দাঁড়ান, ৭৬৮ আর 2 শূন্য, ৭৮০০। ৭৬,৮০০ টাকা হয়েছে, এটা আনসার ৭৬,৮০০। ফার্স্ট কোশ্চেন ডান। সেকেন্ড কোশ্চেন আসেন, কত বছরে মুনাফার পরিমাণ ৬৪,০০০ হবে? এবার দ্বিতীয় কোশ্চেনে যখন আসছেন, দ্বিতীয় কোশ্চেনে মুনাফার পরিমাণ অলরেডি ৬৪,০০০ টাকা দেওয়া আছে, মানে আয়ের মান অলরেডি দেওয়া, আপনাকে কত বছর সময় বের করতে হবে। সময়ের সূত্র এন, এন এর সূত্র হচ্ছে আই গুণন ১০০, নিচে হচ্ছে পি গুণন আর। এবার আয়ের মান হচ্ছে কত? আয়ের মান অলরেডি ৬৪,০০০ টাকা দেওয়া আছে, তাহলে আয়ের মান বসান। ৬৪,০০০ গুণন ১০০-র জায়গায় ১০০ বসাইলাম। পি এর মান ৮০,০০০ তো আমাদের শুরুতেই ছিল, ৮০,০০০ জায়গায় বসাই দিলাম ৮০,০০০, আর গুণন আর এর মান হচ্ছে ৮, দিলাম ৮ বসিয়ে। এখন আপনি একটু কাটাকাটি করেন, শূন্যগুলো আমি কেটে দিই, এই ৩ শূন্যের সাথে আমি এই ৩টে শূন্য আলাদা করে কেটে দিলাম, এই একটা শূন্য একটা শূন্য আলাদা করে ফেললাম, যত ছোট করতে পারেন তত লাভ। এই ৮ আর ৬৪ কাটলাম, ৮ ৮ ৬৪, এই ৮ ৮ কেটে দিলাম, দেখেন অ্যান্সার হচ্ছে ১০ বছর, যা ছিল ১০ বছর। আমি যেভাবে করছি এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, আপনার কাটাকাটি আপনি আরো সহজভাবে করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো কাটাকাটি করার সময় যত ছোট করে সংখ্যাগুলোকে যত ছোট করে ফেলতে পারেন তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। জোবায়ের বলেন প্লিজ। স্যার এখানে যে I = PNR/100, স্যার আমরা তো জানি I = PNR, কারণ বাই 100 এটা তো স্যার আর এর ভিতরেই চলে আসতেছে। হ্যাঁ, এখন আসি আপনাদেরকে যেটা বলি, আপনি সূত্রটা হয়তো আপনারা জানেন যে এইভাবে, এই কোশ্চেনটার সূত্রটা হচ্ছে আপনারা জানেন যে আই সমান সমান পি এন আর। এই ক্ষেত্রে আপনি যখন পি লিখতেছেন, পি এর মান আপনি ৮০,০০০ দিলেন, এন এর মান আপনি দিলেন ১২, কিন্তু আর এর মান যখন লিখবেন তখন আপনাকে ৮%, সরাসরি ৮ না লিখে আপনাকে কিন্তু তখন ১০০/৮ লিখতে হয়। তো এই কারণে ওই ১০০টা আবার আলাদা করে লিখতে হচ্ছে, এই কারণে আমরা সূত্রের মধ্যে চাইলে পি এন আর বাই ১০০ লিখে ফেলতে পারি ডাইরেক্ট। আপনি তখন আর এর মান সরাসরি যা আছে তাই লিখে ফেলবেন, ৮% মানে ৮ই লিখে ফেলবেন, নিচে ১০০ নিয়ে আসতে হবে এই চিন্তা আর আপনার করতে হয় না। তো আপনি দুইভাবেই লিখতে পারেন, আপনার কোনো আমার কোনো সমস্যা নেই। আপনি সূত্র পি এন আর লিখলে আর একটা আপনি মনে রেখে যদি ১০০ লিখতে পারেন ভেরি গুড, যদি আপনি সরাসরি পি এন আর বাই ১০০ লিখেন তাও হবে, দুইটাই কারেক্ট, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমাদের অ্যান্সার ওই ১০০ আমাকে লিখতেই হয়, আপনি আগে লিখেন আর পরে লিখেন ১০০ আমাকে লিখতেই হবে। বুঝতে পেরেছি? ওকে, বলেন এই ম্যাটটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? আমার মনে হয় না কোনো সমস্যা আছে, সবাই অ্যান্সার দিতে পেরেছেন। যদি না থাকে, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, এই কোশ্চেন একটু পর্যন্ত দেখি কি লিখছে। একজন দোকানদার ৫০০ টাকার জিনিস ১০% লাভে বিক্রয় করলেন। ফার্স্ট কোশ্চেন, শতকরা লাভ নির্ণয়ের সূত্র, এটা আপনার অলরেডি জানার কথা। দ্বিতীয়ত, দোকানদারের বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে বলছে। ৩ নম্বর কোশ্চেন, দোকানদার যদি জিনিসটি 5% ক্ষতিতে বিক্রয় করত, তবে বিক্রয় মূল্য পূর্বের তুলনায় কত টাকা কম হতো। এটা কত না কম হতো, আমি একটু লিখে দিই, কত টাকা কম হতো। ক্ষতিতে বিক্রি করলে তো বিক্রয় মূল্য কমই হবে। এই যে অ্যান্সার কোশ্চেন হচ্ছে এটা। ফার্স্ট কোশ্চেন বলেন, শতকরা লাভ নির্ণয় সূত্র বলেন কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য গুণ ১০০। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য গুণ ১০০। জি স্যার। দ্বিতীয় কোশ্চেনটা দ্বিতীয় অ্যান্সারটা করেন তো দেখি তো পারেন কিনা। দোকানদারের বিক্রয় মূল্য নির্ণয় করো, কত টাকা বিক্রয় মূল্য ছিল সেটা নির্ণয় করেন তো দেখি। ৳৫৫০ 5 টাকা।
স্যার 550 আসবে দ্বিতীয় নাম্বারটিতে। স্যার 550। স্যার আমি আপনাকে দুইটাই উত্তর পাঠাইছি, গ এবং ঘ। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি যে কারা কারা অ্যান্সার দিয়েছেন। অনেকেই অ্যান্সার দিয়েছেন। স্যার আমি দুইটাই দিছি। আচ্ছা, খুব ভালো। ইনায়া হচ্ছে প্রথমটা দিয়েছেন 550, মামুর দিয়েছেন 550, জোবায়ের তো কিছু দেন নাই। শীতিল ফার্স্টেরটা দিয়েছেন, অভ্র প্রথম দুইটা দিয়েছেন, ওকে। স্যার সাবরিনা, 550। হ্যাঁ। আব্দুল্লাহ আল কাফি দুইটাই দিয়েছেন, দেখি। আয়ুষ্মিতা প্রথমটা দিয়েছেন, দ্বিতীয়টা। জোবায়ের ফার্স্টেরটা দিয়েছেন। আরুষ প্রথমটা দিয়েছেন, গুড, ভেরি গুড। শৈলী গুড। শৈলী তো আগেরটা দিয়েছেন, আগের আগের ম্যাথটা আর কি। প্রিয়তা গুড, ভেরি গুড। মঈনুদ্দিন আগের কোশ্চেনের অ্যান্সার আর নতুনটা দেন না এখনো। মামুর হচ্ছে, মামুর আপনি অ্যান্সার করছেন ঠিকঠাকই, কিন্তু আপনি প্রশ্নটা বোঝেন। 3 নাম্বারটা কি বলছে, যে কত টাকা বিক্রয় মূল্য আগের থেকে কত টাকা কম হতো, বিক্রয় মূল্য কত হতো স্যার সেটা গ জিজ্ঞেস করে কিন্তু। নাম্বার 525 হবে। আচ্ছা, দেখে দাঁড়ান। আর অভ্র, অভ্র 3 নাম্বারটা কোশ্চেন করেছেন, সরি, এই যে। ওয়াকিয়া ফার্স্ট অ্যান্সার দিয়েছেন, সর্বোত্তমা প্রথমটা অ্যান্সার দিয়েছেন, শৈলী ফার্স্ট অ্যান্সার দিয়েছেন, 75, শীতল ঘোষ 525। আচ্ছা, দেখি, দেখেন অনেকে অ্যান্সার দিয়েছেন। আমরা একটু প্রথম থেকে অ্যান্সারটা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা দেখেন, শতকরা লাভ নির্ণয়ের সূত্র। শতকরা লাভ বা ক্ষতি যাই বলেন না কেন, যদি নির্ণয়ের সূত্র দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি লিখতে পারেন এরকম, যে লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100, এটা করতে পারেন। অথবা আপনি এভাবে লিখতে পারেন, যে বিক্রয় মূল্য, সরি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণন 100। ওই লাভ লেখা যে কথা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লেখা একই কথা। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, শতকরা লাভ নির্ণয় সূত্র গেল এটা। দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল, যে দোকানদারের বিক্রয় মূল্য নির্ণয় করো। সে যে লাভ করেছে, একজন দোকানদার 500 টাকা একটা জিনিস কিনে 10% লাভে বিক্রয় করেছেন। আমাকে বলেন, 10% লাভে বিক্রয় করলে শতকরা বিক্রয়ের টাকাটা কত? 10% লাভে সে কত টাকা বিক্রি করেছে? 10% লাভে গ নাম্বারের অ্যান্সার 75 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা কিনা, বলেন তো প্রথমটাতে। দশ ইয়েস পার্সেন্ট স্যার। লাভে বিক্রয় মূল্য 110 টাকা। এখন আমাকে জি কি বের স্যার। করতে বলেছে? বিক্রয় মূল্য বের করতে বলেছে। 110 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য 500 টাকা হলে কত। তাহলে ব্যাপারটা কি আসে দেখেন তো, এরকম না, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100/110 টাকা। আর আমাদের ক্রয় মূল্য দেয়াই ছিল, যে দোকানদার 500 টাকা দিয়ে কিনেছিল। সুতরাং ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করি। তাহলে 100 উপরে 110 গুণন 500, এটা দিয়ে কাটলে আমাদের আসবে 5, এখানে আসবে 550 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার, যেটা কিনা আমাদের ক্রয় মূল্য, সরি, দোকানদারের লাভে বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। ডান। 3 নম্বরে আসি, আমাদের বলেছে যদি দোকানদার জিনিসটাকে মানে লাভ না করে যদি 5% ক্ষতি হইতো, তাহলে ঘটনা কি হতো? তাহলে আমরা প্রথমেই জানি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বলেন। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 95। 5 সমান সমান 96 টাকা। 95 টাকা হবে কিনা? 95। 95 টাকা। তাহলে আমাকে যেহেতু দোকানদার যদি 5% ক্ষতিতে বিক্রয় করতেন, তাহলে বিক্রয় মূল্য আগের চেয়ে কত টাকা কম হতো, মানে আমাকে বিক্রয় মূল্যটা আগে বের করে ফেলতে হবে। তাহলে আমরা দেখি সেম আগের মতোই, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় স্যার মূল্য, 75 হবে। দাঁড়ান, বিক্রয় মূল্য
95 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/95 টাকা। আর আমাদের ক্রয় মূল্য যেহেতু 500 টাকা আগেই ছিল, সুতরাং ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্যটা আমাদের কত টাকা? তাহলে দেখেন 95 গুণন 500, এখানে যদি কাটাকাটি করি 5, এখানে 5 9 45, 5 5 25, কত আসবে? 400 475 টাকা। 475 টাকা। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমাদের লাভে বিক্রয় মূল্য ছিল 550 টাকা, ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য আসে 475 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্যটা আসলে কত টাকা? 75 টাকা। 75 টাকা। অ্যান্সারটা হচ্ছে, যদি 5% ক্ষতি হতো তাহলে বিক্রয় মূল্যে পূর্বের তুলনায় কত টাকা কম হতো? অ্যান্সার হচ্ছে 75 টাকা কম হতো। অ্যান্সার বুঝতে পারছি? অ্যান্সার কিন্তু স্যার আমি কিন্তু 475 টাকা সেম না। অ্যান্সার দিছিলাম, অ্যান্সার কিন্তু 475 টাকা না, অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 75 টাকা। শুধু কারণ 75 টাকা। লাভে বিক্রয় করলে আপনি 550 টাকা বিক্রয় করতেন, ক্ষতিতে বিক্রয় করার কারণে 475 টাকা বিক্রি করতে হচ্ছে। তাহলে আগের চেয়ে কত টাকা কমে বিক্রি করতে হচ্ছে, যেটা মাইনাস করেন অ্যান্সার আসবে 75 টাকা। তার মানে ক্ষতিতে আপনাকে 75 টাকা কমে বিক্রি করতে হচ্ছে, অ্যান্সার হচ্ছে 75 টাকা। স্যার আমি অনেক আগে সেম অ্যান্সার দিছি। আচ্ছা বলেন, কারো কোনো প্রশ্ন আছে যে কেন 75 টাকা হলো, অন্য কিছু 475 কেন হলো না? আশা করি প্রশ্ন এরকম থাকার কথা না, দুই স্যার একজন একটু একজন আবার বলেন। বুঝিনি, আবার বলেন ফাইজা। স্যার একটু এটা আবার বলে। মানে এই 475 পর্যন্ত বুঝতে পেরেছেন? 475 কিভাবে বের করছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন আপনার কথাই চিন্তা করেন, আপনি যখন লাভ করছিলেন তখন আপনি বিক্রয় করতেছিলেন 550 টাকা করে। এখন আপনি ক্ষতি হচ্ছে আপনার, তখন বিক্রয় করতে হচ্ছে 475 টাকা করে। তাহলে প্রশ্ন হচ্ছে আগের চেয়ে কত টাকায় কমে বিক্রি করতেছেন? তাহলে দুটাকে মাইনাস করেন, তা আগের চেয়ে 75 টাকা কমে বিক্রি করতেছেন। এটাই হচ্ছে অ্যান্সার, যে যদি আপনি ক্ষতি হচ্ছে তখন আগের চেয়ে বিক্রয় মূল্য কত টাকা কম, এটাই বলেছে। 5% ক্ষতিতে বিক্রয় করতো, তবে বিক্রয় মূল্য পূর্বের তুলনায়, পূর্বে মানে তো আগে, আগের তুলনায় কত টাকা কম হতো? আগের তুলনায় 75 টাকা কম হতো। বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন, এটা যদি আশা করি বুঝতে পেরেছেন। এইটা দেখি করেন তো, এটা একেবারে সহজ, একেবারে সহজ একটা কোশ্চেন। 120%কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। যেহেতু আমরা শুরুতেই বলেছি যে শতকরা হচ্ছে মূলত একটা দশমিক, সরি শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ হলে একটা ভগ্নাংশের কে আমরা চাইলে অন্য জায়গায় পরিবর্তন করতেই পারবো, তাই না? তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে অ্যান্সার কত আসে দেখেন। 1.2। স্যার 1.2 আসবে। একেবারে সহজ, স্যার কারণ স্যার কি দেখেন তো, 1.2। আপনি নিজেই চিন্তা করেন, 1.2। 120% এর মানে এটাই না যে 120 আর নিচে 100, 100/120। তাহলে 100/120 মানে কি? স্যার 1.2। শেষ। আবার কেউ ভুল করে 1.2 এর পাশে পার্সেন্ট দিয়েন না, আপনি কিন্তু দশমিক ভগ্নাংশে রূপান্তর, আপনি অলরেডি পার্সেন্ট থেকে ভেঙেই 1.2 বানিয়েছেন। 1 দশমিক অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 1.2, 1.2% দিলে কিন্তু আবার ভুল হয়ে যায়। একদম সহজ জিনিস। তাহলে আমাদের একটা জিনিস জানি, যে ভগ্নাংশকে আপনি আহ, সরাসরি কি বলে, সরি, শতকরাকে আপনি ভগ্নাংশে রূপান্তর করতে পারেন, ভগ্নাংশকে শতকরা রূপান্তর করতে পারেন। আমরা আমাদের আগে, আমরা যখন সামনে ক্লাস 6-এ, তো সবাই অলরেডি ক্লাস 6-এ, আমরা সামনে দেখবেন যে কিছু কনসেপ্টের সাথে পরিচয় হচ্ছি, সেটা হচ্ছে অনুপাত বলে একটা জিনিস আছে। ম্যাথের মধ্যে অনুপাত বলতে একটা চ্যাপ্টার আসে, তখন দেখবেন যে অনুপাত, শতকরা, ভগ্নাংশ, দশমিক, এই সবগুলো আসলে একটা থেকে একটা পরিবর্তন করা সম্ভব। এই সবগুলাই ভগ্নাংশের অথবা দশমিক ভগ্নাংশে শতকরার বিভিন্ন রূপ। আপনি একটা জিনিসকে অন্য জিনিসে পরিবর্তন, এদের মাঝখানে পরিবর্তন করতে পারেন, পুরোটাই ভগ্নাংশের মতো করেই কাজ করে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনটা দেখি কি আছে। আসল নির্ণয়ের সূত্র, এটা তো সবাই পারবেন। আসল নির্ণয়ের সূত্র তো আমরা অলরেডি বলেছিলাম। আসল, আমরা যদি একদম কথায় লিখি, তাহলে আসল সমান সমান আসে হচ্ছে সুদ বা মুনাফা গুণন 100 ভাগ হার গুণন সময়, তাই না? এটাকে আপনারা ওই সংক্ষেপে লিখতে পারেন, সুদকে আমরা আই লিখি,
যে আই গুণন 100, হারকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখি আর এন কে এভাবে লিখি, আপনি এভাবে লিখতে পারেন, সেম জিনিস। আসল নির্ণয় সূত্র হচ্ছে এটা। মুনাফা নির্ণয় সূত্র বলেন তো, আই এর সূত্র আই যদি ইকুয়াল মুনাফা টু লিখি, পি আর এন। মুনাফা সমান সমান আসল গুণন হার গুণন সময়, পিএনআর ভাগ শেষ। অথবা আপনি মুনাফাকে আই দিয়ে লিখতে পারেন, আই ইকুয়ালস টু পি এন আর ভাগের 100, এটা লেখা যায় কথা। আপনি যদি লিখেন পি গুণন এন গুণন আর ভাগের 100, দুটোই সেম জিনিস। কারণ অলরেডি আপনারা যদি ক্লাস 6-এ যারা আছেন, আপনারা যদি বীজগণিতের চ্যাপ্টার শুরু করেন, তখন আপনারা এই জিনিসটা হয়তো খেয়াল করেছেন যে চলক, বিভিন্ন ধরনের চলকের মাঝখানে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে এদের মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে পি এন আর এগুলো হচ্ছে এক একটা চলক। তো চলকের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে ডট চিহ্ন অথবা গুণ চিহ্ন ধরে নিতে হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আসি, মুনাফার হার নির্ণয় সূত্র বলেন, আর এর সূত্র বলেন কি হবে? আই ইন্টু 100, নিচে হচ্ছে পি গুণন এন, এটাই তো। বা আপনি হারের সূত্র বলতে পারেন যে মুনাফা গুণন 100, নিচে হচ্ছে আসল গুণন সময়, এই হচ্ছে সূত্র। সূত্রগুলো সব একদম আত্মস্থ করে ফেলবেন, কণ্ঠস্থ আত্মস্থ, যাতে আপনি প্রশ্ন দেখার সাথে সাথে সূত্র মাথায় চলে আসে। সময় নির্ণয় সূত্র আরো সহজ জিনিস, এন এর সূত্র, এন সমান সমান ওই ঘুরে ঘুরে একই জিনিস। মুনাফা মুনাফা গুণ 100 আসল গুণ সময়। আসল গুণন হার সময়, সূত্র বের করবো না, এটা হচ্ছে আমাদের সময়। অথবা আপনি বলতে পারেন যে এন সমান সমান উপরে আই গুণন 100, নিচে বলতে পারেন পি গুণন আর। ক্ষতি, ক্ষতির সময় সূত্রটা কি হয় বলেন, কার থেকে কাকে বিয়োগ করতে হয়? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় গুড। মূল্য থেকে বিক্রয় ক্রয় মূল্য। মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। কারণ যদি আপনার বিক্রয় মূল্য কমে যায়, যেই দামে কিনেছেন এর চেয়ে কম দামে বিক্রয় করলে আপনার ক্ষতি হবে। লাভের ক্ষেত্রে কি হয়? বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। শতকরা লাভ নির্ণয় সূত্র তো অলরেডি আমরা বলেছি, উপরে লাভ, লাভ নিচে ক্রয় মূল্য গুণ 100। লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100। তাহলে ক্ষতিরটা কি হবে বলেন তো? ক্ষতি শতকরা ভাগ ক্ষতি ক্রয় নির্ণয়, মূল্য গুণ 100। ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণন 100। মোট কথা হচ্ছে ক্রয় মূল্য থাকবে, লাভ হোক ক্ষতি হোক ক্রয় মূল্যের উপর নির্ভর করে। শতকরা ভগ্নাংশের ক্ষেত্রে হর কত বলেন? শতকরা ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে 100। কারণ আমরা যখন পার্সেন্টেজ দেই, 100। পার্সেন্টেজ মানেই হচ্ছে 100/1, তার যেখানে হর হচ্ছে আমাদের 100। 120 গ্রামের 20% কত বের করেন? 24। 24 24। আচ্ছা, ভালো কথা। আপনাদের কিন্তু আমি যতটুকু জানি যে বৃত্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ নাই। সুতরাং কেউ যদি ক্যালকুলেটর ব্যবহার করার বদ অভ্যাস করে থাকেন তাহলে এটা ত্যাগ করতে হবে। বৃত্তি পরীক্ষাতে ক্যালকুলেটর নেওয়া যাবে না, স্মার্ট ওয়াচ নেওয়া যাবে না, এই ব্যাপারগুলো দিকে খেয়াল রাখতে হবে। সবাই আশা করি প্রবেশপত্র পেয়ে গিয়েছে, তাই না? প্রবেশপত্রের পিছনে দেখবেন অনেকগুলা ইন্টারেস্টিং, মানে অনেকগুলো ইন্টারেস্টিং না, অনেকগুলো হচ্ছে আপনাদের পয়েন্ট লেখা আছে। স্যার এখনো পাই নাই, রবিবারে পাবো। পান না এখনো? বলেন কি? স্যার এখনো আজকে পাই নাই। রাস্তা দিছে। আমরা আজকে পাইছি। কালকে পাবো। আচ্ছা, স্যার পেয়ে গেছি আমরা। অনেকে আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই পেয়ে গেছেন, অনেকে হয়তো কালকে স্কুল থেকে দিবে। যেটাই হোক না কেন, স্কুলের আপনার পরীক্ষার আগে দিয়ে দিবে, শিওর থাকেন। তো পরীক্ষা আগে দিয়ে দিলে প্রবেশপত্রের পিছন দিকে, পিছন সাইডে দেখবেন যে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কি করা যাবে কি করা যাবে না। ওইটা খুব মনোযোগ দিয়ে পড়ে যাবেন, ঠিক আছে? এই প্রবেশপত্রের শুরুতে আপনার যে রোল নাম্বার, একটা প্রবেশপত্রে আপনার রোল নাম্বার দেওয়া আছে, ওই রোল নাম্বারটা
খুব ভালো করে খেয়াল রাখবেন। আবার স্কুলের রোল নাম্বার কিংবা ইন্ডেক্স নাম্বার কোথাও কোথাও কোচিং টোচিং এইসব লিখে দিয়ে আসবেন না। রোল নাম্বার আপনার 7 ডিজিটের একটা রোল নাম্বার সম্ভবত, এটা আপনি ওইভাবে লিখবেন। এছাড়া আরো যদি আপনি বলি, ওইখানে আপনার খাতার মধ্যে এই শিক্ষার্থীর নাম বলে একটা ব্যাপার আছে। এই জায়গায় কিন্তু আপনার পুরো নাম লিখবেন, মানে আপনার প্রবেশপত্রের মধ্যে যতটুকু যেই নামটা দেয়া আছে সেম নামটা এখানে লিখবেন। ওই ডাক নাম, ছোট নাম, এক কথায় উত্তর এরকম নাম দাম লিখবেন না। আপনার নাম নিশ্চয়ই এক কথায় উত্তর, একটা শব্দ না, আগে বেশি কিছু একটা আছে। তো প্রবেশপত্রের মধ্যে বা আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে ঠিক যেই নামটা দেওয়া, এই পুরা নাম এই খাতায় লিখবেন। বুঝতে পেরেছেন? ওকে, পরেরটা দেখি। এটা বলে কত হবে? একটি সংখ্যার 50% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত বলেন? 24। একেবারে সহজ জিনিস না? কোনো কিছুর 50% 24 মানে কি? 50% মানে হচ্ছে হাফ, অর্ধেক। তো কোনো অর্ধেক। সংখ্যার অর্ধেক যদি হয় 12, তাহলে পুরাটার মান কত? 12 দুগুণে 24, ওটা দ্বিগুণ। জি স্যার 24। অ্যান্সার হচ্ছে 24। এটা দেখেন তো, এটা করেন। একটি কলম 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করা হলো, লাভ বা ক্ষতি যেটাই হয়েছে তার হার বের করেন। একটি কলম 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করা হলো, লাভ বা ক্ষতি যেটাই হইলে হলো না কেন এটার হার আপনি বের করবেন, লাভ বা ক্ষতির হার বের করবেন। জোবায়ের একটা অ্যান্সার দিয়েছে। ক্ষতি হবে 40%। 40% ক্ষতি হয়েছে, বলেন কি? 10% ক্ষতি। আর ক্ষতি তো 10 এত হওয়ার কথা না, অল্প টাকায় বিক্রি করছে, এত তো বড় ক্ষতি হওয়ার কথা না, 20 টাকা কমে দিয়ে বিক্রি করছে। স্যার 10%। অ্যান্সার 10% আসার কথা, তাই না স্যার? স্যার Yes, sir. স্যার 10% আসবে। প্রিয়তা, 90% ক্ষতিতে কে কি বিক্রি করে? হাব, 90% লিখে বসে আছেন আপনি। নর্মালি চিন্তা করেন তো, আপনি এভাবে চিন্তা করেন যে একটা জিনিস 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রয় করেছে, তাহলে কত টাকা কমে বিক্রয় করেছে? 20 টাকা কমে বিক্রয় করেছে না? তাহলে 200 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কয় টাকা ক্ষতি হবে? অর্ধেক ক্ষতি হবে। তাহলে 10% ক্ষতি হবে। মুখোমুখি তো অঙ্কটা করা যাচ্ছে। অ্যান্সার হচ্ছে 10%, 10%। কিভাবে? ওই সেম আগের মতো। যেহেতু আমরা জানি একটি কলম 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রয় করেছে, তার মানে ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে তাহলে কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি হচ্ছে আমাদের এখানে 20 টাকা। 20 টাকা। আমরা জানি ক্ষতি বা লাভ সবকিছু ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে 200 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 200 ভাগের 20 টাকা। আর যেহেতু শতকরা বের করতে বলেছে, শতকরা মানে 100, সুতরাং 100 টাকায় ক্ষতি হবে কত? 200 ভাগের 20 গুণন 100। এখানে কাটলেন 2, 2 দিয়ে এটাকে কাটলে 10। অ্যান্সার হচ্ছে 10 টাকা। তাহলে সুতরাং উত্তর হচ্ছে, বা আপনি লিখতে পারেন শতকরা ক্ষতির হার 10 টাকা, এটা লিখে আপনি অ্যান্সার দিতে পারেন। অথবা আপনি যদি উত্তর লিখেন যে 10% ক্ষতি, তাহলেও কিন্তু হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু এক্স্যাক্টলি আপনার লাভ হবে না ক্ষতি হবে এক্স্যাক্টলি আপনাকে বলে দেয় নাই। আপনাকে বলেছে লাভ অথবা ক্ষতি যেটাই হয় সেটার হার বের করতে। তার মানে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে এই কথাটাও কিন্তু উত্তরের অংশ। আপনাকে লিখতে হবে 10% ক্ষতি অথবা শতকরা 10 টাকা ক্ষতি। ক্ষতি কথাটা আপনাকে উল্লেখ না করলে কিন্তু আপনি নাম্বার এখানে মিস করবেন, কারণ এটাও প্রশ্নেরই পার্ট। লাভ হচ্ছে না এই ক্ষতি হচ্ছে সেটা আপনাকে বের করতেই বলেছে, সুতরাং এই কথাটা আপনাকে উল্লেখ করতে হবে। এইটা বলেন, একটু মাত্র কথাটা বললাম, লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? স্যার ক্রয় ক্রয় মূল্যের। ক্রয় মূল্য। স্যার ক্রয় ক্রয় মূল্য। মূল্য। কত টাকা দিয়ে কিনতেছেন? ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বা ক্ষতি নির্ভর করে। যদিও আমাদের দেখতে মনে হয় যে ক্রয় মূল্যের উপর কেন নির্ভর করবে, আমি তো বিক্রি করতেছি, ক্রয় মূল্য যা আছে তাই। বেশি দামে বিক্রি করলে লাভ হবে, কম দামে বিক্রি করলে ক্ষতি হবে, তাহলে তো বাড়তেছে কমতেছে তো বিক্রয় মূল্য। ব্যাপারটা ওইরকমই না। যা বাড়ে কমে যেটা পরিবর্তন হয় সেটা আসলে কোনো একসাথে যেটা বারবার চেঞ্জ হয় এটাকে আপনি কোনো সরাসরি একক হিসেবে ধরতে পারেন না। যেটা পরিবর্তন হয় না, ক্রয় মূল্য যা কিনছেনই, যেটা পরিবর্তন হবে না সেটাই হচ্ছে আপনার বেস লাইন, সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। সুতরাং ক্রয় মূল্যের উপর আপনার নির্ভর করে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে।
এটা দেখেন, ব্যাংকে যে আফা টাকা, আসল হবে স্যার। এখানে টাকা হয়ে গেছে, ব্যাংকে যে টাকা রাখা হয় তাকে কি বলা হয়? আসল। ব্যাংকে যে টাকা জমা রাখা হয় এটাকে বলা হয় আসল অথবা আসল। প্রিন্সিপাল। ইংলিশ ভার্সন যারা আছেন এটাকে বলা হয় প্রিন্সিপাল। এটা দেখেন, 5/2 কে শতকরা প্রকাশ করলে কত হবে করেন? স্যার 40% হবে। শিওর? 40%। 40% হবে কিভাবে? 5/2কে আমরা বলেছিলাম মূলত 100 গুণন 100/1, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে হবে 5×20 100, 20 দুগুণে 40%, অ্যান্সার হচ্ছে 40%। 40%। অ্যান্সার 40%। ক্রয় মূল্য থেকে কি বেশি হলে লাভ হয়? বিক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। ড্যাশ মূল্য থেকে ড্যাশ মূল্য কম হলে ক্ষতি হয়, বলেন কার থেকে কার বিক্রয় মূল্য মূল্য ক্ষতি হয়? থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে মূল্য কম হলে ক্ষতি হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। এটা দেখেন, 120 জনে 25 জন অনুপস্থিত হলে শতকরা উপস্থিত কতজন করেন? 120 জনের 25। একদম শুরুতে এই টাইপের একটা ম্যাথ করেছিলাম, একদম ক্লাসের শুরুতে। 120 কেমনে করবো? = 114। স্যার 30%। 6 জন। কত আসে? 30%। স্যার 30%। 30%। স্যার 30%। এটা দেখেন তো, 120 জনে 25 জন অনুপস্থিত হলে শতকরা উপস্থিত কতজন? কিভাবে করেছেন? 120 থেকে 25 মাইনাস করে দিয়েছেন নাকি? হ্যাঁ। 95 জন। Yes, তাহলে sir. 120 জন জন। বলেন, তাহলে 120 জনে উপস্থিত হচ্ছে 95 জন, একজনে কতজন উপস্থিত হবে আর 100 জনে কতজন উপস্থিত হবে, তাই না? 120/95 গুণন 100, 30% কেন হবে? এটা তো আরো বেশি হওয়ার কথা, 79 পয়েন্ট সামথিং, এটা দশমিকে আসবে আর কি, বা শতকরায় সমস্ততে আসবে। স্যার করতে আর পেরেছেন কি? আমার আসছে দিকে 475/6, না 6/475। সেই সমস্ত 6/1%। এটা ওই সমস্ততে চলে আসবে, পুরো অঙ্কটা সমস্ততে চলে আসবে, ওই 78 78 বা 69 সমস্ত সামথিং এরকম একটা আসবে আনসার। ঠিক আছে, বাট অ্যান্সার আমি আসলে ওই আপনাদের প্রশ্নের যে প্যাটার্নটা, অনুপস্থিতির সংখ্যা দেওয়া আছে, আপনাকে উপস্থিতির হার বের করতে হবে, একদম শুরুতে যেটা করেছিলাম ওটার মতন করেই। এটা করেন তো, 10-এর 200% সমান সমান কত? 20। 20। সরাসরি স্যার 10-এর 20। 100% মানে 10, 10-এর 200% মানে এর দ্বিগুণ 20, অ্যান্সার হচ্ছে 20। এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টা। আপনাদের একটা ছোট্ট একটা স্পট টেস্ট নিব, ঠিক আছে? কেউ ক্লাস থেকে ভেঙে যাবেন না। ছোট ঠিক একটা আছে। স্পট টেস্ট, আজকে ক্লাসে যা যা করেছেন তার উপর, এরকমই ম্যাথের উপর বেস করে আপনাদের একটা ছোট একটা স্পট টেস্ট আছে। আমি লিঙ্কটা আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আমি আমাকে জাস্ট
অল্প একটু সময় দেন, আমি লিঙ্কটা স্যার আপনাদের গ্রুপেও দিয়ে দিয়েন একটু। বুঝি না। স্যার একটু কষ্ট করে গ্রুপেও দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দেখেন এভরিওয়ান দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি যাতে সবাই লিঙ্কটা পান আর কি। আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি। দেখেন আমি গ্রুপেও দিয়ে দিয়েছি আর এখানেও দিয়ে দিয়েছি, সবাই একটু স্পট টেস্টটা অন টাইম অ্যাটেম্প্ট করে ফেলেন, দেখেন কি অবস্থা।